শুভ সন্ধ্যা। কেরিয়ার বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটা আলোচনা করব বলে আপনাদেরকে সকলকে জানিয়েছিলাম। বিষয় হচ্ছে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার অ্যাপ্লিকেশন এবং পরীক্ষা প্রস্তুতি। তো 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 14ই জুলাই পর্যন্ত। আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, অনেকেই ফর্ম ফিল আপ করতে হয়তো এখনো বাকি আছে। আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার একটা ভিডিও করে আমি আপলোড করেছিলাম ইউটিউবে। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন, তারপরেও অনেকের অনেক বিষয় নিয়ে কনফিউশনে আছেন। অনেক বিষয়ের মধ্যে সবচেয়ে যেটা ভাইটাল সেটা হচ্ছে ওবিসি বিষয়। এর আগে অনেকে ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছেন, এখন ওবিসি থাকলেও তারা এখন ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারছে না। এই বিষয়টা নিয়ে আগে প্রথমে আলোচনাটা সেরে নিন। যারা ইতিমধ্যে ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছেন, ওবিসি এ এবং বি, তাদের কি হবে? আর বর্তমানে যারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারছেন না, তাদের কি হয়? এটা একটা সমস্যা। তো প্রথমে বলে রাখি, আপনারা যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন কোনো দুশ্চিন্তার কারণে, আপনারা যারা অল আদার্স হিসাবে ফর্ম ফিল আপ করবেন তাতেও কোনো অসুবিধা নেই। এই মামলার নিষ্পত্তি যেখানে গিয়ে দাঁড়াবে, দেখা গেল এই মামলা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলল যে 2010-এর আগেটাই ভ্যালিড। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কমিশন একটা পোর্টাল দেবে, দিয়ে যারা যারা 2010-এর আগে ওবিসি লিস্টে ছিলেন তারা তখন শুধুমাত্র ওবিসি হিসাবে মানে পোর্টালে অংশগ্রহণ করে তারা ক্যাটাগরি ওবিসিটা শুধু ওবিসি দিতে পারবে। এক। দুই, যদি সুপ্রিম কোর্ট বলে না এই ওবিসি এ ওবিসি বি 2010-এর পরেও বা 2025-এ যে লিস্ট বেরিয়েছে সেটা ঠিক আছে, তাহলে এর আগে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ফর্ম ফিল আপটা তো ঠিকই আছে, প্লাস এখন যারা অল আদার্স হিসাবে করছেন তখন তাদেরকে একটা পোর্টালের মাধ্যমে কিন্তু তারা ক্যাটাগরি চুজ করতে পারবে। তাহলে এই জায়গাটা কিন্তু কমিশন পরীক্ষার আগে বা ইন্টারভিউ রেজাল্টের আগে অবশ্যই তারা এই জায়গাটা সমাধান করে নেবে এবং ঠিক করে নেবে। ঠিক আছে? তো এই ওবিসি বিষয়টা নিয়ে ভাবার কিছু নেই, কোনো চিন্তা করার কিছু নেই। আপনি অল আদার্সে ফর্ম ফিল আপ করলেও আপনি বিলো 50%ও ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমার ওবিসিতে তো নিজে ছাড় পাচ্ছিলাম বা আমি তো নম্বরে ছাড় পেয়ে ফর্ম ফিল আপ করতাম, তাহলে কি আমি এখন কি করব? তবে আমি একটা জিনিস বলবো, একটা বিষয় বলবো, যারা এখনো মানে ওবিসি যারা ফর্ম ফিল আপ করেননি তারা একটু শেষের দিকে ফর্ম ফিল আপ করুন। ধরুন জুলাই মাসের 5 তারিখ 6 তারিখের পরে গিয়ে ফর্ম ফিল আপ করুন। যদি এর মধ্যে কোনো রকম ইনস্ট্রাকশন আসে ভালো, না হলে আপনি অল আদার্স হিসাবে ফর্ম ফিল আপ করবেন। তারপরে পোর্টাল আসবে, মামলার নিষ্পত্তি হলে যা রায় আসবে তার ভিত্তিতে কিন্তু কমিশন আর একটা পোর্টাল দেবে, দিয়ে সেখানে সেই জায়গাটা আপনারা ওবিসি এ হলে ওবিসি এ হিসাবে বা ওবিসি বি হিসাবে, বা যদি ওবিসি এ বি না থাকে তাহলে শুধু ওবিসি যারা ছিলেন 2010-এর আগে শুধু তারা ওবিসি, এবং বাকি ক্যান্ডিডেট যারা যদি 2010-এর আগের লিস্টটা ঠিক থাকে আর বাকিটা যদি ঠিক না থাকে তাহলে বাকি ক্যান্ডিডেটদের কিন্তু জেনারেলে চলে যেতে হবে এবং তাদের কিন্তু জেনারেল ক্রাইটেরিয়া থাকতে হবে, তখন কিন্তু নম্বর বা বয়সে কোনো ছাড় পাবেন না। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা খুব প্রশ্নচিহ্ন। এটা আগামী দিনে কি সমাধান হবে এটা কিন্তু কেউ জানে না, কারোর পক্ষে আগে থেকে বলা সম্ভব নয়। ঠিক আছে? এবার হচ্ছে দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে, দুটো ফর্ম ফিল আপ মানে 11-12 এবং 9-10 ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে, যে ফর্ম ফিল আপটা করতে করতে গিয়ে শেষে গিয়ে হয় 9-10 না 11-12 সিলেক্ট করতে হচ্ছে। এই সমস্যাটার সমাধান কিভাবে হবে এটা নিয়ে আমরা ইতিমধ্যে কমিশনে যোগাযোগ করেছি, কমিশনকে জানিয়েছি বিষয়টা। তো তারা বলেছে টেকনিক্যালি বিষয়টা আমরা দেখছি, এখনো যাই হোক কোনো সমস্যা আমরা সমাধান পাইনি। তবে এক্ষেত্রে আপনি যে ক্যান্ডিডেট আইডি দিয়ে করছেন ওই ক্যান্ডিডেট আইডি দিয়ে 11 প্রথমে 11-12 করলেন, তারপরে 9-10টা করার চেষ্টা করুন। যদি ওই আইডিতে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে আর একটা আইডি ক্রিয়েট করুন অন্য মোবাইল নম্বর ইমেল আইডি, তাহলে আর কোনো রকম সমস্যা হবে। থার্ড যে ইস্যুটা, অনেকেই ফটো আপলোড করেছেন উইদাউট সিগনেচার।
অনেকেরই এই নিয়ে সমস্যা এসেছে যে তাদের ফটো সিগনেচার হয়ে গেছে উইথাউট সিগনেচার, তাহলে এক্ষেত্রে কি হবে? টাকা পেমেন্ট হয়ে গেছে, এক্ষেত্রে 90% ধরে নিতে পারি কোনো রকম প্রবলেম হবে না, সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে অনেকদিন পরে যখন সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা 1%-এর জন্য যাতে কোনো রকম ঝুঁকিপূর্ণ না হয়, তার জন্য আর মানে চাইলে আর একটা ফর্ম ফিল আপ করুন, আর একটা ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে ক্যান্ডিডেটস আইডি নিয়ে আর একটা ফর্ম ফিল আপ করুন। আপনি একাধিক ফর্ম ফিল আপ করতে পারেন, শেষ ফর্ম ফিল আপটাই কিন্তু আপনার মানে অ্যাডমিট কার্ড আসবে। এবার হচ্ছে মার্কস। মার্কস নিয়ে অনেকের সমস্যা, অনেকের জটিলতা, এটা নিয়ে ভুগছে মার্কসের বিষয়টা। প্রথমত বলি বিএড থাকলেই হলো। আপনি যে বিষয়ে এসএসসিতে আবেদন করবেন সেটাই যে বিএডে থাকতে হবে সেই পেপার, এরকম কোনো রকম নির্দেশিকা নেই। আপনার বিএড থাকলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? বিএড এর বিষয়টা যাবে। এবার গ্রাজুয়েশন, অনেকে বলছেন স্যার আমার এডুকেশনে অনার্স ছিল, ইতিহাসে পাস ছিল, আমার এডুকেশনে অনার্সে 50% আছে কিন্তু পাস অনার্স মিলে 50% নেই, তাহলে আমি ইতিহাসে আবেদন করতে পারবো? যেহেতু এসএসসির এরকম কোনো রকম গাইডলাইন নেই, সুতরাং আপনি অনার্স হিসেবে নম্বর দেবেন। আপনার অনার্স এডুকেশনে হোক যাই হোক, আপনি অনার্সে যদি 50% বা বেশি থাকে বা 60%, যেটা বেশি থাকবে, আপনি অনার্সের নম্বর দিয়ে আপনি ইতিহাসে পরীক্ষায় বসুন। আপনার যদি মনে হয় অনার্স পাশে আমার বেশি নম্বর আছে, আপনি অনার্স পাস নম্বর দিন। এবার এখানে একটা বিষয় বলে রাখি, ধরুন আপনি ইতিহাসে পরীক্ষায় বসবেন, এডুকেশনে অনার্স, এডুকেশনে মাস্টার ডিগ্রি, আবার দেখা গেল আপনার অনার্স পাস মিলিয়ে 50% নেই, কিন্তু শুধু অনার্সে 50% আছে, আবার পোস্ট গ্রাজুয়েটে আপনার অ্যাভাব 60 আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু আপনার এডুকেশন করেছেন শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে এডুকেশন, সেখানে কোনো ইতিহাস নেই, এক্ষেত্রে কিন্তু এডুকেশন নম্বর দিয়ে মাস্টার ডিগ্রি নম্বর দিয়ে আপনি ইতিহাসে বসতে পারবেন না। আপনি এক্ষেত্রে অনার্সের নম্বর, যেহেতু এখানে একটা আইনির ফাঁক আছে, এক্ষেত্রে আপনি যদি কোনো ক্ষেত্রে, আমি এটা বলে দিই, যদি কোনো রকম এরকম একাডেমিকের বিষয় নিয়ে কোনো রকম কনফিউজ হয়, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ হচ্ছে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে কিন্তু এই বিষয়গুলো ঠিক করে নেওয়া হবে। যখন এই বিষয়গুলো ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনার এই একাডেমিক বিষয়গুলো ঠিক করে নেওয়া হবে। তো যেহেতু এখানে কমিশন বলেছে 3টে ক্রাইটেরিয়া গ্রাজুয়েশনে নম্বর দেওয়ার, এক হচ্ছে পাস, যারা শুধুমাত্র পাস করছে ছেলে মেয়ে তাদের, দ্বিতীয়ত হচ্ছে পাস অনার্স অথবা অনার্স। তো আপনি যখন আবেদন করছেন এই 3টের মধ্যে যে কোনো একটা নম্বর দিতে পারেন। এবার নম্বরটা পাস অনার্সের ক্ষেত্রে কিভাবে ধরবেন? অনার্স তো 800, এটা আপনার মার্কশিটে নম্বর করে দেওয়া আছে, কিন্তু যখন পাশের নম্বর ধরবেন, এর সাথে কি পাশের সাবজেক্ট 600 আর 800 ধরবেন, না 100 বাংলা ইংরাজি ধরবেন, না 50 এনভায়রনমেন্ট ধরবেন? দেখুন, এটা এক একটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি কিভাবে মার্কশিটে নম্বর করেছে। অনেক সময় এই 3টে সাবজেক্টে কিন্তু শুধুমাত্র গ্রেড নম্বর দেওয়া আছে, শুধু পাস লেখা আছে, কোনো পার্সেন্টেজ বা কোনো 50-এর মধ্যে কত আছে এগুলো দেওয়া নেই। তো এক্ষেত্রে এর মানে ক্লারিফিকেশন ইউনিভার্সিটি থেকে সবচেয়ে ভালো দিতে পারে। তবে আমি বলবো পাস অনার্স 1500টা বা 1550, ক্যালকাটা ইউনিভার্সিটি হলে 1550, বাকি ইউনিভার্সিটি 1550-এর মধ্যেও করতে পারেন, 1500-এর মধ্যেও করতে পারেন। এবার কিছু কিছু ইউনিভার্সিটির মার্কশিটে লেখা আছে এক্সক্লুডিং এনভায়রনমেন্ট সায়েন্স, পেছনে দেখবেন অনেক কিছু লেখা থাকে মার্কশিটের, সেই জায়গাগুলো দেখে নেবেন, দেখে নিলে কিন্তু এই জায়গাটা পরিষ্কার হবে, ঠিক আছে? যে এক্সক্লুডিং না ইনক্লুডিং, এটা এইভাবে নম্বরটা তাহলে কিভাবে দেবে। ওকে, এবার অনেকে বলতে চাচ্ছেন স্যার আমি 9-10 বাংলায় বসবো, 11-12 আমি এডুকেশন বসবো, বা যেমন ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এগুলো তো 9-10 সাবজেক্ট নেই। তা কেউ এডুকেশনে মাস্টার ডিগ্রি করেছে, অনার্স করেছে, তার পাশে ইংরাজি আছে কি বাংলা আছে কি হিস্ট্রিতে আছে, হ্যাঁ বসতে পারবে। এবার একটা সমস্যা হচ্ছে, যখন আমরা ফর্ম ফিল আপটা করবো সেখানে দেখবো একজনের মানে ডুয়াল বা মাস্টার ডিগ্রি আছে, বাংলায়ও আছে, মাস্টার আবার এডুকেশনেও আছে, তো সে দুটো সাবজেক্টে বসতে চাই। তো এক্ষেত্রে কিন্তু দুটো তার ক্যান্ডিডেটস আইডি করতেই হবে, কারণ যেখানে নম্বরটা পুট করা হচ্ছে সেখানে কিন্তু একটাই এম এ নম্বর বসানোর জায়গা আছে। তো ধরুন আপনি বাংলা
বসছেন 9-10-এ, সেক্ষেত্রে আপনি বাংলার পোস্ট গ্রাজুয়েশনের নম্বর দিতে চান, হবে। আবার কেউ ধরুন এডুকেশনে বসছেন, বাংলায় অনার্স আবার এডুকেশনে মাস্টার ডিগ্রি করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ওই অনার্স পাসের নম্বরটা, গ্রাজুয়েশনের নম্বরটা বসিয়ে বা অনার্সের নম্বর বসাবেন ওখানে, শুধু বসার পর এখানে মাস্টার ডিগ্রি বসাবেন। এবার এখানে নম্বরটা ক্যালকুলেটটা কিভাবে হবে, আপনার 9-10-এ যখন বাংলায় বসছেন, দেখুন 9-10-এর আপনি গ্রাজুয়েশনের নম্বর বসাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েশনের নম্বর বসাচ্ছেন, তাহলে এই দুটোর মধ্যে যেটার নম্বর বেশি হবে সেই নম্বর ধরে কিন্তু আপনাকে একাডেমিক দেবে, একাডেমিকের নম্বর দেওয়া হবে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা পরিষ্কার হয়েছে। এরপরে যখন আমি আপনাদের কোশ্চেন করতে বলবো তখন আপনারা কোশ্চেন করবেন, আমি এই জায়গাটা আরো আবার বুঝিয়ে দেবো। এবার হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট, টাকা কেটে নিয়েছে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়নি, এরকম অনেকেরই হয়েছে। তো তাদের আমি বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না, কয়েকটা দিন অপেক্ষা করুন পেমেন্ট স্ট্যাটাসটা চেক করার জন্য। কমপক্ষে 72 ঘন্টা চেক, মানে অফিসিয়াল ডে ছুটির দিন বাদে 72 ঘন্টা, যেমন যদি রবিবারে করেন তাহলে রবিবারটা বাদ দেবেন, 72 ঘন্টা অপেক্ষা করুন, দেখুন পেমেন্ট স্ট্যাটাসটা সাকসেসফুল হয়েছে কিনা। এরকম অনেকের হয়েছিল, অনেকের কিন্তু সাকসেসফুল পরবর্তীতে হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, না হলে অফিসের হেল্প নম্বর আছে, হেল্পলাইনে ফোন করবেন, করলে তারা আপনার ক্যান্ডিডেট আইডি নিয়ে কিন্তু তার বিষয়টা সমাধান করে দিচ্ছে। আর ফর্ম ফিল আপটা কেউ মোবাইলে কেউ করার চেষ্টা করবেন না, মানে বারবার বলছি, এটা কিন্তু মানে 7 বছর 8 বছরের একটা সুযোগ পেয়েছেন, বেশি উস্তাদি না দেখানোই ভালো। একটা সাইবার ক্যাফে যান যেখানে ভালো নেট স্পিড আছে, আগে ফর্ম ফিল আপ করার আগে সমস্ত ডকুমেন্টসগুলো পরপর সাজিয়ে রাখুন, নিজের নাম, বাবার নাম, তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, এটা গুলো সাজিয়ে রাখুন। যখন এডিট উইন্ডো আসবে তখন কিছু কিছু জিনিস আপনারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডেট অফ বার্থ, অ্যাপ্লাই সাবজেক্ট, মিডিয়াম, নিজের নাম, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সুতরাং এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেবেন। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপটা নিয়ে মোটামুটি হয়ে গেল। পরীক্ষা, পরীক্ষা কমিশন পরীক্ষার জন্য মানে খুব তারা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে 2টো রবিবারে পরীক্ষা হবে, 11, 12, 9, 10 আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এখানে কোট আনকোট রিভিউ পিটিশনের ভবিষ্যৎ, কিন্তু কমিশন কিন্তু তারা প্রশ্ন করার জন্য কমিটি গঠন করে ফেলেছে, পরীক্ষা নেওয়ার জন্য তারা কমিটি গঠন করে ফেলেছে, বিভিন্ন কোন কোন সেন্টারে পরীক্ষা হবে তার তথ্য জোগাড় করছে। কমিশন কিন্তু কমিশনের দিক থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অনেকেই নেগেটিভ আছেন, এখনো অনেকে আছেন যে পরীক্ষা আদৌ হবে কি হবে না, হলেও আমরা চাকরি পাবো কিনা, এখানে এরকম ভাবে অনেকেই আছেন আপনারা। তো একটা জিনিস আমি বলি, বর্তমানে চাকরি পাওয়াটা এতটা সহজ বিষয় নয়, প্রতিযোগিতারা অনেকভাবে বেড়ে গেছে, অনেকের মধ্যে অনেক নেতিবাচক। সারাদিন ফেসবুকে দেখি কেউ বলে একটাও ফ্রেশ রিক্রুটমেন্ট হবে না, সব টাকা দিয়ে হবে, ইয়ে হবে তা হবে, এসব এটসেট্রা এটসেট্রা অনেক হবে। আগের বার ফার্স্ট এসএলএসটিতে এত দুর্নীতির মধ্যেও 90 থেকে 92% ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছিল। ঠিক আছে, তো সব কিছু 100% ফ্রেশ হবে সেটা স্বর্গেও মনে হয় সম্ভব হয় না, সেখানেও দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি আছে। আমাকে ধরে নিতে হবে যে ম্যাক্সিমাম পার্টটা ফ্রেশ হবে, আমি 100% ফ্রেশ হবে তারপর আমি চাকরি পাবো। সব কিছুর মধ্যে কিছু না কিছু সমস্যা থাকে সব জায়গায়। এর আগেও যখন এসএসসি হয়েছে সেখানেও কিছু না কিছু হয়েছে, তার মধ্যেও অসংখ্য ছেলেমেয়ে তারা কিন্তু ফ্রেশভাবে চাকরি পেয়েছে। আর এবার যেহেতু কোর্টের আন্ডারে পরীক্ষাটা হবে, কোর্টের তত্ত্বাবধানে, সেক্ষেত্রে আশাই করা যায় এবার পরীক্ষায় কিন্তু ট্রান্সপারেন্সিটা অনেকটা বেশি থাকবে। সুতরাং
যারা চাকরি পাবেন তাদের মেন্টালিটিটা স্ট্রং করতে হবে, প্রিপারেশনটা যাতে আমি ভালোভাবে নিতে পারি। আমি সারাদিন পড়াশোনা করব না, সারাদিন ফেসবুক করব, আর আমি বিভিন্ন জায়গায় কমেন্ট করে বেড়াবো, ফ্রেশভাবে চাকরি হবে না। শেষে যখন পরীক্ষায় যখন ইন্টারভিউ দেবে তখন বলবো কেউ ডাক পায়নি, ফেসবুকে তো দেখছি কেউ ডাক পায়নি, কেউ ডাক পায়নি, সবাই বলছে আমি পাইনি, আমি পাইনি, আমি পাইনি। তাহলে পেলো কারা? যারা ডাক পায় তারা ফেসবুকে বিজ্ঞাপন দেয় না আমি ইন্টারভিউতে ডাক পেয়েছি, যারা পায় না তারাই বিজ্ঞাপন দেয় যে আমি ডাক পাইনি। যে পরীক্ষায় পাশ করে সে ফোন করে করে লোককে বলবে না যে ভাই আমি ইন্টারভিউতে ডাক পেয়েছি, আমি ইন্টারভিউতে ডাক পেয়েছি। সুতরাং চাকরি পাওয়ার জন্য দরকার একটা জেদ, যে জেদটা সব কিছু লন্ডভন্ড করে দিতে পারে। দুনিয়া মানেকে নাড়ানো যেতে পারে কিন্তু তাকে নাড়ানো যাবে না। আমি চাকরি না পাওয়া পর্যন্ত আমি আর কোনো ভাবেই কোনো কিছুতেই মনোযোগ দেবো না বা অন্য কোনো কাজে ডাইভার্ট হবো না। আমাকে আমার মাইন্ডকেও ডাইভার্ট করতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আমাকে ডাইভার্ট করতে পারে। চাকরি পেতে গেলে দরকার কঠোর পরিশ্রম, ধারাবাহিক পড়াশোনা। এখানে যে সিলেবাসটা, এসএসসি যে সিলেবাসটা আপনারা দেখছেন, প্রত্যেক সাবজেক্টে, কোনো সাবজেক্টে বেশি হতে পারে, কোনো সাবজেক্টে কম হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টটা পড়ার জন্য এই যে 2.5 মাস বা 2 মাস, এটা যথেষ্ট সময় নয়। একটা গ্রাজুয়েশনে যেটা 3 বছরের সিলেবাস, যেটা আপনারা পড়াশোনা করেছেন, সেটা 2 মাস 2.5 মাসে শেষ করে দেওয়াটা বা সেইভাবে ফুললি প্রিপারেশন কমপ্লিট করাটা এতটা সহজ বিষয় নয়। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, পরীক্ষা হয়নি তাও পড়াশোনা করে গেছে, তারা এটা ভাবেনি যে পরীক্ষাটা কবে হবে। যাদের সিলেবাসটা কমপ্লিট আছে এখন শুধু তারা রিভিশন দিচ্ছে, তারা কিন্তু আপনার থেকে অনেক এগিয়ে। এবার এখানে একটা বলে রাখি, টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের একটা, অনেকেরই একটা প্রশ্ন আছে, টিচিং এক্সপিরিয়েন্স কি আমরা চাকরিটা পাবো কিভাবে, এটা কি সম্ভব? আবার যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বলছে ফ্রেশারদের চাকরি পরীক্ষায় বসতে দিলে যারা রানিং পড়াশোনা করছে তাদের সাথে আমরা পারবো কিভাবে। মানে তারা একরকম ভাবে ভাবছে, আপনারা একরকম ভাবে ভাবছেন, একটা কন্ট্রাডাক্টিভ তৈরি হচ্ছে যে আমরা চাকরি পাবো কি, তারাও ভাবছে আমরা চাকরি পাবো কি। তারা 10 নম্বর এগিয়ে থেকেও আপনাদের সাথে লড়তে তাদের ভয় করছে, আবার আপনারা 10 নম্বর পিছিয়ে থেকে লড়াই শুরু করতে আপনাদেরও ভয় করছে। দেখুন 2012 সালেও টিচিং এক্সপিরিয়েন্স নম্বর ছিল, 2007-এও ছিল। এই টিচিং এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে তারা অনেকটা এগিয়ে থাকবে এটা ঠিকই, কিন্তু অনেক সাবজেক্ট যেমন জিওগ্রাফি 95% করাপ্টেড আগের বার, তার মানে যা ভ্যাকান্সি ছিল তার 95% তারা টেন্টেড, অযোগ্য, তারা তো এই পরীক্ষায় বসতেই পারবে না এবং তারা এই নম্বরটা পাবেও না। অনেক সাবজেক্ট আছে যার ভ্যাকান্সিটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে 16-17 সালের যদি কোনো সাবজেক্টে ক্যান্ডিডেট আমি ধরে নিলাম, তাদের ভ্যাকান্সিটা বাদ দিয়ে দিন, ভাবুন যে আপনাদের যে ভ্যাকান্সিটা দিয়েছে, নতুন যে ভ্যাকান্সিটা, সেই ভ্যাকান্সিটা লড়াইটা করতে হবে। যদি একটা নতুন এসএসসি হতো সেখানে তো 34,000 ভ্যাকান্সি কখন হতো না, এই ভ্যাকান্সিটা আরো বাড়বে, 45,000 48,000 হতে পারে, আরো বাড়বে যখন ফাইনাল ভ্যাকান্সি আসবে। কারণ এই ভ্যাকান্সিটা যখন দিয়েছে তখন সব 100% রোস্টার অনুযায়ী কিন্তু ভ্যাকান্সিটা আপডেট হয়নি। 3-4 দিনের মধ্যে ভ্যাকান্সি করেছে, 100% রোস্টার নতুন বেরিয়েছে, সেই রোস্টার অনুযায়ী ভ্যাকান্সি অনেক স্কুল কিন্তু কমপ্লিট করতে পারেনি, অনেক ডিআই অফিস কমপ্লিট করতে পারেনি। সুতরাং যখন ফাইনাল ভ্যাকান্সিটা আসবে তখন আরো ভ্যাকান্সিটা অনেকটা বেড়ে যাবে। এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সি। সুতরাং এই মানসিকতাগুলো ছাড়ুন। যত রকমের নেতিবাচক দিক আছে সেই নেতিবাচক দিকগুলো থেকে বেরিয়ে আসুন। এক, মাথার থেকে প্রথম ভূত তাড়াতে হবে টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার। এই বিষয়টা আপনার লড়াই তাদের সাথে না। আপনার সাবজেক্টে যদি 2জন ফ্রেশার চাকরি পায় তার মধ্যে আপনি একজন, এটা যদি ভাবতে পারেন আজকের থেকে, তাহলে লড়াইতে থাকুন।
ভ্যাকান্সি আপনার বিষয়ে কটা আছে এটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার বিষয়ে কজন ফ্রেশার চাকরি পাবে, তার মধ্যে আপনি পাবেন কিনা সেটা ভাবুন, এই ভাবনাটা তৈরি করুন। আর চাকরিটা পাওয়ার জন্য দিনে 2 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করে কিছু হবে না, আপনার জীবনে যা কিছু আছে সব কিছু বাদ দিতে হবে। যে যে কারণের জন্য আপনার সময় নষ্ট হয় সেই কারণগুলো বন্ধ করে দিন, দিয়ে শুধুমাত্র পড়ার সামনে একটা টেবিলের সামনে এসএসসি সিলেবাসটা রেখে দিন, রেখে এসএসসি সিলেবাসটা রেখে বইগুলো পড়ুন। যে স্যারের কাছে পড়ছেন শুধু সেই স্যারের কাছে পড়তে যান, বাড়ি ঢুকুন, দরজা বন্ধ করে দিন। ভাবুন আপনি এখন আন্দামানের একটা জঙ্গলের মধ্যে একটা জেল, সে জেলখানায় বন্দি আছেন, আপনার জন্য পুরো দুনিয়া বন্ধ হয়ে গেছে, শুধু আপনার জন্য খোলা থাকবে বই। বই খুলুন, পড়তে বসুন, সিলেবাস ধরে ধরে পড়াশোনা করুন। আর সারাদিন কে কোথায় কি লিখলো, কোথায় কি পোস্ট করলো, ইউটিউবে কি বললো, কোন দাদা কি বললো, এত খবরের আপডেট, আপনি তো আদার ব্যাপারই, আপনি তো আর জাহাজের মালিক হতে পারবেন না। সুতরাং এত খবর আপনার মাথায়, সারাদিন এত খবর রাখলে আপনার মাইন্ডটাই তো ডাইভার্ট হয়ে যাবে। সবকিছু বন্ধ করে দিন, যেখানে যেখানে টাইম নষ্ট হয়। আজকে আপনি 6 ঘন্টা পড়ুন, কালকে থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এইভাবে পড়ার টাইমটা বাড়ান। এমসিকিউ হবে, বিষয়টা যেমন সহজ ঠিক ততটাই কঠিন। এখানে মাত্র একটা নম্বর কম পেলে আপনি হাজার হাজার ছেলে মেয়ের পেছনে চলে যাবেন। এত বছর পরে সুযোগ পেয়েছে, কেউ ছেড়ে দেবে না। এই যে কম্পিটিশনের যে জায়গাটা, এখানে কিন্তু এত বছর সুযোগ পাওয়ার পরে আপনার প্রতিযোগী যে, সে কিন্তু বোকা নয়, সে কিন্তু ছুটছে, তার গতি কিন্তু বাড়ছে, আপনি বুঝতে পারছেন না, আপনাকে ওভারটেক করে চলে গেছে। এই চাকরিটা পাওয়ার জন্য সবাই কিন্তু লড়াই করবে। আপনি যদি ভাবেন 2 ঘন্টা পড়াশোনা করব আর একটা বইয়ের 10টা এমসিকিউ অ্যান্সার দেব, দিয়ে আমি চাকরি পেয়ে যাব, এটা কিন্তু ভুল ধারণা। এবার অনেকে বলবেন, দাদা তাহলে আপনারা কেন প্র্যাকটিস সেট করাচ্ছেন বা মক টেস্ট করাচ্ছেন? দেখুন আমি পরিষ্কার বলছি, এই প্র্যাকটিসের মক টেস্ট দিয়ে 100% আপনি চাকরি পেয়ে যাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও দিতে পারবো না। একটা মক টেস্ট দেওয়া মানে একটা চ্যাপ্টার থেকে 500 কোশ্চেন হয়, সেখানে 30-40টা কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেখানে পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন একটা ধারণা যে আপনার এই চ্যাপ্টারটা কতটুকু পড়া হয়েছে, আরো পড়তে হবে কিনা, এই চ্যাপ্টারটা আরো কি ধরনের কোশ্চেন হতে পারে, এই ধারণাটা তৈরি করা, এটা আপনাকে পরীক্ষার সফলতার দৌড়গোড়ায় পৌঁছে দেবে। কিন্তু আপনাকে পুরো যে সফলতা এনে দেবে এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না। আগে এমসিকিউ পরীক্ষা দেওয়ার আগে আপনার টেক্সট পড়তে হবে। আপনি একটা চ্যাপ্টার থেকে 100 কোশ্চেন সলভ করছেন করে, তাতে কি লাভ হবে? কোনো লাভ হবে না। কোশ্চেন তো কোনো স্যার কোনো বই দেখে ওই কোশ্চেন তুলে দেবে না। আপনার টেক্সট বই যেটা আছে, সেই টেক্সট বইয়ে যার যত জ্ঞানের গভীরতা যত বেশি, সে আনসার করতে পারবে। কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেবেই। কোশ্চেনের লেভেল কিন্তু খুব হার্ড হবে না, খুব ইজি হবে না, একদম মডারেট হবে এবং একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন হবে। কারণ এখানে একটা যোগ্য চাকরি প্রার্থীরা তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য খুব বেশি কঠিন কোশ্চেন হবে না, এই জায়গাটা কিন্তু আগে ক্লিয়ার করে নিতে হবে। কোশ্চেনের লেভেল কেমন আসবে? আপনি এসএসসি পড়তে গিয়ে নেট সেটের মতন প্রিপারেশন নিয়ে ফেললেন, বা আইএস পরীক্ষার মতন, ইউপিএসসির মতন কোশ্চেন প্র্যাকটিস করলেন, করে অনেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলকে আপনি অ্যাভয়েড করলেন। এখানে আমি বলবো, ম্যাথ হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি বা সব অন্যান্য সাবজেক্ট, একদম এইচএস লেভেলের যে আপনাদের যে সিলেবাসে আছে, যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আরো ভালো করে পড়ুন। প্রত্যেক সাবজেক্টের এইচএস লেভেলের সাথে অনেকটা
70 থেকে 80-90% মিল আছে, সেই জায়গাটা আগে ভালো করে কভার করুন এইচএস এর বিষয়টা। কারণ যারা টিচার ছিল তারা 9, 10, 11, 12 লেভেল পড়াতো, তারা যাতে অ্যান্সার করতে পারে সেই স্কোপটা তাদেরকে দেওয়ার জন্য 11-12 লেভেল থেকে কোয়েশ্চেনটা করবে, মডারেট লেভেল বেশি, যাতে গ্রাজুয়েশন লেভেল থেকে যাতে কোয়েশ্চেনটা না করতে হয়, যাতে তাদের যাতে অসুবিধা হয়। সুতরাং পড়ার জন্য আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। আমি আজকে কত ঘন্টা পড়বো, আমি আজকে কোন টপিক পড়বো, এমসিকিউ আরো পরে আসবে, তার আগে আপনাকে টেক্সট পড়তে হবে। আমরা আমরা কেন এই ব্যবস্থাটা করলাম, আমরা কেন এবার লাইভ ক্লাস যেমন মাদ্রাসা যেটা করেছিলাম, স্টাডি ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে লাইভ ক্লাস সব ব্যবস্থা করেছিলাম, এবার কেন করলাম না? প্রচুরটা মানে করলে তো ফিস অনেক বেশি নেওয়া যেত, কেন করলাম না? তাও একটা বিষয় হচ্ছে মাদ্রাসাতে পড়ানোর টিচার খুব কম পাওয়া যাচ্ছিল চারিদিকে, যার জন্য আমি বাধ্য হয়ে অনলাইনে এটা শুরু করেছিলাম। 1, 2 হচ্ছে এসএসসি আপনারা সবাই, আপনাদের সবার লাইফের একটা কেরিয়ার, অনলাইন থেকে যদি কেউ একটা অফলাইনে একটা স্যারের কাছে পড়ে, হ্যাঁ অনলাইনে অনেকের সুবিধা হয়, অনেকে অনেক রকম সমস্যার মধ্যে থাকে, তাদের অনলাইনে পড়তে সুবিধা হয়, এটা ঠিকই। তো আমি চেয়েছিলাম এবার আপনারা নিজেরা একটু খুব হার্ডওয়ার্ক করুন, যেহেতু একটা 7-8 বছর পর একটা সুযোগ পাচ্ছেন, সবাই এসএসসির জন্য একটা চাতক পাখির মতন বসে থাকেন। তো আমি যেটা ভেবে বের করলাম যে আপনারা যেখানে যা পড়ছেন পড়ুন, বাড়ি পড়ুন, সেলফ স্টাডি করুন, কোনো স্যারের কাছে পড়ুন। সারাদিন পড়ার পরে যখন একটা চ্যাপ্টারটা ভালো করে পড়লেন, পড়ার পরে সেটা আবার বোঝার জন্য নিজের থেকে একটা ওর উপর একটা মক টেস্টের ব্যবস্থা করলে কেমন হয়। এবং আপনারা অনেকে আমাকে অনুরোধ করলেন, দাদা ব্যাচ না শুরু করুন, অন্তত মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমরা দিনের শেষে একটা মক টেস্ট দিয়ে বুঝতে পারি যে আমাদের পড়াশোনাটা কি লেভেলের হয়েছে। এই জন্য আমি মক টেস্টটা শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ, এবং প্র্যাকটিসের মাদ্রাসাতেও করেছিলাম, এখানেও করলাম। শেষে যাতে 10টা-15টা আপনার মক টেস্ট যদি প্র্যাকটিস সেটটা দিতে পারেন পুরো সিলেবাসের উপরে 60 মার্কের, তাহলে একটা মক টেস্ট দেওয়ার পরে, একটা প্র্যাকটিস সেট দেওয়ার পরে যে কেমন স্কোর হচ্ছে, কেমন নম্বর হচ্ছে, তো এই জন্য এই সুবিধাগুলো দেওয়ার জন্য আপনাদের স্বার্থে আমাদের ইনস্টিটিউশন সবসময় থাকে, এই জন্য এটা করা। সবসময় চাই আমাকে যারা মোটামুটি ফলো করে বা আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে বা ছাত্র রানিং আছে, এত কষ্ট সারাদিন সময় তো স্কুলতে আসার পরে একটু চাই একটু ভিডিও করে, যাতে অনেক মানে এত ফোন আসে যে একটু ভিডিও করে দিতে হয়। এটা দিই কারণ যে আমার ছাত্রছাত্রীরা বা আমাকে যারা চেনে তারা একটু যাতে কমপ্লেটটা ভালোভাবে করতে পারে, নির্ভুল করতে পারে। আমার কাছ থেকে এখানে থেকে যদি কেউ একটা মক টেস্ট দিয়ে তার যদি পড়াশোনাটা ভালো হয়, অনেকে তো ফিডব্যাক দেয়, দিচ্ছে, মেসেজ করছে যে তাদের উপকার হচ্ছে, এটা একটা ভালো লাগে। তো আপনাদের বলবো, যারা চাকরিটাকে ক্র্যাক করতে চান, এই এসএলএস সেকেন্ড এসএলএসটা ক্র্যাক করতে চান, প্রথমে আগে মাথার মধ্যে ভূতগুলোকে মানে ঝেড়ে ফেলুন, সব কিছুকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসুন, নিজে বই আর নিজের সাথে সম্পর্ক তৈরি করুন, পড়াশোনা করুন। সব থেকে বেশি যে সময়টা যায় আমাদের কিন্তু মোবাইলে, আমরা ভাবতে বেশি মোবাইলটা অন করি ঘড়ি দেখতে, টাইম মানে টাইম দেখার জন্য। সেই জন্য যেখানে পড়বেন একটা ঘড়ি রাখবেন, আর মোবাইলটাকে মুখ বন্ধ করে, গলা পারলে গলা টিপে বন্ধ করে রাখুন। কারণ মোবাইল এখন একটা অদ্ভুত একটা বাজার, মোবাইলে অনেক কটা পাড়া, পড়তে পড়তে মানে আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি, মানে এটা সত্যি একটা বিষয়। মানে আমরা যখন ট্রেনে স্কুলে যাই, কারণে অকারণে মোবাইলটা অন করি, আর মোবাইলটা যেই পকেটে রাখলাম তখনই মনে হয়, ইস যা মোবাইলটা এই জিনিসটা দেখা হয়নি, এইটা করা হয়নি। মানে এতটা আমরা ব্যাড একটা হ্যাবিট, মানে আমাদের এই জেনারেশনটা আস্তে আস্তে আমরা একটা ব্যাড হ্যাবিটের দিকে চলে যাচ্ছি, মোবাইলের প্রতি এতটাই আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, মানে কারণে অকারণে মোবাইল আমাদের ঘাটা একটা অভ্যাস হয়ে গেছে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের পড়াশোনার জন্য কনসেন্ট্রেশনটা অনেক ব্যাঘাত ঘটে। আমি একটা আপনাদের গল্প বলি, এটা আমার জীবনের গল্প। 2015 সালে যখন টেট, আপার প্রাইমারি টেট, সেটা একটা এই জুন মাস ছিল। তো এই জুন মাসে যখন
নোটিশ দিল যে পরীক্ষা হবে 16ই, প্রথমে দিয়েছিল 30শে আগস্ট সম্ভবত কি 31শে আগস্ট, পরে আবার বললো হচ্ছে 16ই আগস্ট পরীক্ষা। তো তখন তো এত অ্যান্ড্রয়েড মোবাইল আসেনি, আমার কাছে একটা মোবাইল ছিল। আসলে যেদিন পরীক্ষার ডেটটা আমি জানতে পারলাম সেই দিন আমার মোবাইলটা সিমটা বের করে আমি সিমটা ভেঙে ফেলেছিলাম। তখন কিন্তু মোবাইলের ফেসবুক তো এতটা হয় না, হোয়াটসঅ্যাপও নেই তখন, জাস্ট কল। তাই আমার মনে হয়েছিল এই মোবাইলটাকে আমার ভেঙে ফেলা দরকার, মানে এই সিমটা আমার ভেঙে ফেলা দরকার, আমি মোবাইলটা ইউজ করবো না করে আমি মোবাইলটা সুইচ অফ করে আমার একটা বন্ধুর কাছে রেখেছিলাম আমার পাশের ঘরে। আমি একটা নিচে থাকতাম তখন, আর আমার বাড়িতে আমার বন্ধুর নম্বরটা দিয়েছিলাম, আর আমি একটা দুটো টিউশন করতাম তখন, তাদেরও আমার বন্ধুর নম্বর দিয়েছিলাম। তো এই হচ্ছে তখন এই যে সারাদিন সারা রাত মানে মেসে থাকা, গ্রুপ সিটিং, আমরা এরকম 11টার সময় ভাত খেতাম, খাওয়া দাওয়ার পরে আমাদের 12টা থেকে রাত 3টে পর্যন্ত আমরা গ্রুপ সিটিং করতাম। এটা যদি কেউ করতে পারে না আপনার সাবজেক্টে যদি 2-3 জন বন্ধু মিলে, এটা যদি ভীষণ উপকার একটা জিনিস। মানে কোনো এক জায়গায় পড়তে গিয়ে বাসে ট্রেনে দূর দূরান্তে অনেক, মানে অনেকে দেখেছি আমি নর্থ বেঙ্গল থেকে এখানে পড়তে আসে এসএসসি। তো এইসব একটা দিন নষ্ট, এখন আর সেই জায়গাটা নেই। এরকম সময় নষ্ট হলে এরকম পড়াগুলোকে অ্যাভয়েড করুন, যাতে আপনার তাড়াতাড়ি যাওয়া আসা যায়, যাতে সময় বেশি নষ্ট না হয় সেইভাবে পড়াশোনা করুন, যাতে কোনো বেশি সময় নষ্ট না হয়। আর প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া বই জেরক্স নিয়ে ঘরে সাজিয়ে রাখলেন বা প্রচুর পিডিএফ পেয়ে গেলেন, এইসবের কোনো মূল্য নেই। ঠিক আছে, বোঝার জন্য কোনো জায়গায় ডাউট থাকলে সেই বোঝাটা ক্লিয়ার করার জন্য এসে বাড়িতে টেক্সট বই পড়ুন। আর আমাদের এখানে যারা এনরোলমেন্ট করেছেন মক টেস্ট দেওয়ার জন্য, একটা টাইমে মোবাইল অন করুন, যে আপনি ভাবলেন আজকে আমি ভূগোলের ভূত্বক চ্যাপ্টারটা পরীক্ষা দেবো, ভূত্বক চ্যাপ্টার খুব ভালো করে পড়লেন। এবার কোন টাইমটা আপনার পড়তে ভালো লাগে না, সেই টাইমটা আপনি মোবাইলটা অন করুন, সেই টাইমটা আপনি পরীক্ষা দিন। কারণ হয়তো ঠিক আছে রাতে আমি ভাত খেলাম, মক টেস্ট দিলাম, দিয়ে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার জন্য 1 ঘন্টার যেটা মক টেস্ট দেওয়ার পরে যে কোশ্চেনগুলো ভুল হয়েছে, কোথা থেকে দিয়েছে কোশ্চেনগুলো, সেই বিষয়গুলো অ্যানালাইসিস করলেন, করে ঘুমিয়ে পড়লেন। সারাদিন মানে এখানে মক টেস্ট, আমি মোবাইলেই মক টেস্ট দেবেন, মোবাইলটা আবার ব্যবহার করতেও বন্ধ করছি, কিন্তু এই না যে সারাদিন আপনি মোবাইল অন করে রাখলেন, সারাদিন কোথায় কি বলছে, কোথায় কে ইউটিউবে কি ভিডিও আপলোড করেছে, কে ফেসবুকে কি বলছে, কে হোয়াটসঅ্যাপে কোন বন্ধু কি মেসেজ করেছে, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এত কিছু করার দরকার নেই। প্রয়োজনে অপ্রয়োজনীয় অ্যাপস এখন মোবাইল থেকে আনইনস্টল করে ফেলুন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের আমি অনেকের প্রশ্ন দেখছি, এই প্রশ্নগুলো একবার রিপ্লাই দিয়ে নিন। ইডাব্লিউএস, আচ্ছা ইডাব্লিউএসটা কৌশিক পাল, ইডাব্লিউএসটা কিভাবে করতে হয় আমি বলে দিই। ইডাব্লিউএসটা যাদের নেই, দেখুন এবার যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট যারা করতে পারবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে কনফার্ম। লাস্ট ডেট 14 জুলাইয়ের আগেও যদি কেউ ইডাব্লিউএস বের করতে পারে তারাও কিন্তু চাকরি পেয়ে যাবে। ইডাব্লিউএস বের করাটা 7 থেকে 10 দিন টাইম লাগে, কোনো কোনো জায়গায় 6 মাসও টাইম লাগে। ইডাব্লিউএস বছরে একবার দেয়, মানে যেদিনই দিক না কেন বছরে 31শে মার্চে গিয়ে ওই একাডেমিক মানে ওই সরি ফিনান্সিয়াল ইয়ারে গিয়ে শেষ হয়ে যাবে, 31শে মার্চে গিয়ে কিন্তু ভ্যালিডিটি শেষ। আবার ওটাকে কিন্তু আপনার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। ইডাব্লিউএসটা অ্যাপ্লাই করার নিয়ম কি, আপনার পোর্টালে যেতে হবে, পোর্টালে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে একটা ফর্ম ডি মনে হয় নাকি একটা, সরি ফর্ম 2 নাকি একটা আছে, সেটা নিয়ে ফিল আপ করবেন, করে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইগুলো দিয়ে সব কিন্তু জমা দিতে হবে বিডিও অফিসে। বিডিও অফিস থেকে এখানে আপনার তার সাথে আরেকটা আপনার এফিডেভিটও জমা দিতে হবে। এখানে আপনার 5 একরের কম জমি থাকতে হবে এবং বাৎসরিক বেতন 1 লাখ টাকার নিচে থাকতে হবে। যারা ওবিসি, এসসি এবং এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু এটা করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে। তবে মাইনরিটি ক্যান্ডিডেটরা এটা করতে পারবে, মাইনরিটি ক্যান্ডিডেটরা করতে পারবে, তারা হচ্ছে সেন্ট্রাল ইডাব্লিউএস, কিন্তু সেন্ট্রাল ইডাব্লিউএস দিয়েও তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু তাদের এখন ওবিসিটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা করতে গেলে
একটু মানে লিঙ্ক থাকতে হবে বা একটু যোগাযোগটা আপনাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু ইডাব্লিউএসটা বের করতে পারবেন। হ্যাঁ, দুবার রেজিস্ট্রেশন হয়তো হচ্ছে না। আচ্ছা, আপার প্রাইমারি প্রিপারেশনের ব্যাপারে একটু বলবেন। আপার প্রাইমারি নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, তখন আমি ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখেছে স্যার 9, 10, 11, 12 আলাদা সাবজেক্ট অ্যাপ্লাই করলে কি একই? না, একই রেজিস্ট্রেশনে হবে না, একই রেজিস্ট্রেশনে সম্ভব না। আচ্ছা আচ্ছা, আপনারা মেসেজ করছেন আইএক্স ফর্ম ফিল আপে বুদ্ধদেব জানা 9, 10 ফর্ম ফিল আপের জন্য এমএসসির মার্ক দিলে হবে? হ্যাঁ, হবে হবে। আনিসুর রহমান, আমার বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করেছি, আমি পিজিতে, কোনো অসুবিধা নেই। এটার কোনো এ নিয়ে কোনো সমস্যা হবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটা জায়গায় পড়লেই হবে। এক্সাম কি হবে? এক্সাম সেপ্টেম্বরে ফার্স্ট উইক হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয়াঙ্কা নায়ক, স্যার দুটো আলাদা বলতে রেজিস্ট্রেশন ফোনটা করতে হয়ে যাবে না তো? একটা না, যেটা লাস্ট যেটা সেটাই আপনার অ্যাডমিট কার্ড আসবে। তফিকুর রহমান লিখেছেন স্যার বলছে কাট অফ কত? এসব কি, এইসব আননেসেসারি কথা। কাট অফ কোন সাবজেক্টে কি হবে, কোশ্চেনের লেভেল কেমন হবে, কোন সাবজেক্টে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, এগুলো তো বলা সম্ভব না, ঠিক আছে? ফোনটা কাটছি না। আচ্ছা, আপনাদের প্রশ্ন আরেকটা জিনিস, আপনারা একটু অংশগ্রহণ করেছেন। আপনারা যদি আমাদের জন্য এনরোলমেন্ট করতে চান, এখানে আমরা দেখছি আমাদের ক্যান্ডিডেট আছে যারা মক টেস্টের জন্য এনরোলমেন্ট করেছে অলরেডি। আপনাদের মধ্যে যদি কেউ মক টেস্টের জন্য এনরোলমেন্ট করতে চান, তাহলে আপনাদের মক টেস্টের জন্য যদি কিছু জানার থাকে তাহলে বলতে পারেন। মক টেস্ট নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। কার ভয়েসটা বন্ধ আছে একটু প্লিজ ভয়েসটা বন্ধ করে দিন। আপনাদের মধ্যে কার ভয়েসটা বন্ধ আছে? সরি, আনমিউট করা আছে কারোর? টুলিপের ফর্ম ফিল আপ করলে কি গ্রাজুয়েশনের নাম্বার দিতে হবে? আনমিউট করা হচ্ছে, একটু 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 আপনারা প্লিজ একটু মিউট করে দিন। আপনাদের ভয়েসটা, হ্যাঁ, আমি মেসেজগুলো রিপ্লাই দিই। স্যার ছবি সিগনেচার ব্যাপারে আমি বলেছি, সুস্মিতা, আমার ছবি সিগনেচারের বিষয়ে আমার অলরেডি বলা হয়ে গেছে। আপনি হয়তো পরে যোগদান করেছেন, একটু শুনে নেবেন। আমি আমার সাবজেক্টের জন্য এসএলএসটির জন্য অ্যাপ্লাই করেছি মক টেস্টের জন্য। তো ইটস ভেরি হেল্পফুল ফর মি বিকজ এখানে আমি পড়ার পরে যে এক একটা টপিকে বারবার করে মক টেস্টগুলো দিতে পারছি, তো সেখানে আমার কোথায় ল্যাক করছে বা কোথায় আরো বেশি পড়তে হবে সেটা বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কথা, একটা টপিকে একটা নয় অনেকগুলো করে মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছি, এবং সেখানে খুব কম কোয়েশ্চেনের নাম্বারও থাকছে না, আর কোয়েশ্চেনের কোয়ালিটি খুব ভালো। অ্যান্ড আই ক্যান নো মাই সারাউন্ডিংস, মানে আমার কম্পিটিটার্সদের কিরকম র্যাঙ্কিং সেটাও দেখতে পাচ্ছি। খুবই ভালো। আর বিশেষ করে পরে পরে আবার সেগুলো দেখতে পারি, যেটা জানা নেই সেটা বারবার রিভাইজ করা যায়। ইটস ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, খুশবু খাতুন আমাদের এখানে এডুকেশনে মক টেস্টের জন্য এনরোলমেন্ট করেছে, আমি দেখেছি ভালো নাম্বার পাচ্ছে। বেস্ট অফ লাক, পড়াশোনাটা ভালো করে। স্যার আমি একটু বলবো, বুদ্ধদেব জানা। হ্যাঁ 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 বলছি আমার সাবজেক্ট স্যার লাইফ সায়েন্স। বলছি হ্যাঁ। আপনাদের সেন্টারে মক টেস্টটা কেমন হয়? বলছি প্রতিটা চ্যাপ্টারের ওপরে মানে ইউনিটের ওপরেই কি মক টেস্টটা হয়? দিয়ে টোটাল 60 মার্কের উপরে কতগুলো নেবেন? প্রত্যেকটা চ্যাপ্টারের তো আপনার ছোট ছোট অংশ আছে, সেই ছোট ছোট অংশের উপরে একটা করে মক টেস্ট হবে, ঠিক আছে? যেমন আপনাদের সেল ডিভিশনের অনেকটা ভাগ আছে, তার আমাদের প্রত্যেকটা কন্টেন্ট, মানে প্রত্যেকটা চ্যাপ্টার কি তার ভিতরে যদি ছোট ছোট কন্টেন্ট থাকে। যেমন হিস্ট্রিতে আচ্ছা হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, গুপ্ত যুগ, তারপরে হচ্ছে মৌর্য বংশ, এই যে প্রত্যেকটা পার্ট আপনাদের লাইফ সায়েন্সের প্রত্যেকটা, মানে লাইফ সায়েন্সটা একটা ভীষণ বড় একটা বিষয়। তার মধ্যে প্রত্যেকটা যে চ্যাপ্টার থাকবে, ছোট ছোট চ্যাপ্টার,
এই যেমন কট ডাটা, নন কট ডাটা, এরকম যেমন ভাগ আছে, আমাদের সেল ডিভিশন, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ছোট ছোট কন্টেন্টের উপরে মক টেস্ট হবে, আর টোটাল সিলেবাসের উপরে 60টা করে মক টেস্ট হবে। আমরা যেমন অনেক চ্যাপ্টার, যেমন ইতিহাসে ছোট ছোট মক টেস্ট, ছোট ছোট চ্যাপ্টারের উপরে মক টেস্ট নিচ্ছি, আবার ইউনিট ধরে আবার একটা মক টেস্ট নিচ্ছি। যেমন জিওগ্রাফিতে ছোট ছোট কন্টেন্টগুলোর উপর মক টেস্ট নিচ্ছি, আবার ইউনিট ধরে মক টেস্ট নিচ্ছি, আবার টোটাল সিলেবাসের উপর আবার 10টা মক টেস্ট হবে, মানে প্র্যাকটিস সেট হবে। এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেম। আমরা যেমন ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা ছোট ছোট অংশের উপরে, ঠিক আছে, ম্যাথের প্রত্যেকটা ছোট ছোট অংশের উপরে মক টেস্ট নেওয়া হচ্ছে। আরিফদা, যদি আপার হ্যাঁ। থেকে কেউ 11-12 বলছি, আপার থেকে যদি কেউ 11-12 বসতে চায়, তাহলে কি সার্ভিস কন্টিনিউটি হবে? হ্যাঁ, পাবে সার্ভিস কন্টিনিউশন। ওটা ফর্ম ফিল আপের সময় কিছু করতে হবে কি? হ্যাঁ, ডিটেলস দিয়ে দিতে হবে। ফর্ম ফিল আপের কন্টিনিউশন দিতে গেলে তো ডিটেলস দিয়ে দিতে হবে। ওখানে অপশন আছে? হ্যাঁ, ওখানে ওই ইন সার্ভিস হিসাবে দিয়ে দেবেন, যেভাবে ইন সার্ভিস আচ্ছা। ছিলেন আপনি। ওখানে কোনো, যেহেতু 1 বছর পূর্ণ হয়নি, কোনো নম্বর, এমনি আপার প্রাইমারি ক্যান্ডিডেটটা কোনো নম্বর পাবে না, টিচাররা কোনো নম্বর আচ্ছা। পাবে না, তবে ওখানে আপনার ডিটেলসটা আপনি ওখানে দিয়ে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার একটা কথা স্যার বলছি। বলছিলাম, হ্যাঁ, স্যার অর্পিতা বলছিলাম কুন্ডু যে- বলুন। হ্যাঁ, এখানে আপনারা হাত তুলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার। বলছিলাম কি, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছিলাম 11-12 এর ফর্ম ফিল আপ করার সময় কি গ্রাজুয়েশনের নাম্বারটা দিতে হবে? 11-12 হ্যাঁ, গ্রাজুয়েশন নম্বর তো দিতে হবে, নাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশন করলেন কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার বলছি 9-10 এর ফর্ম ফিল আপ করার সময় তখন হ্যাঁ। এমএসসি নম্বরটা দেবো তো, মানে কোনটা কাউন্টেড হবে? এমএসসি, কারণ গ্র্যাজুয়েশনে কম নাম্বার রয়েছে। হ্যাঁ, তাহলে মানে আপনি গ্রাজুয়েশনের নম্বর দেবেন, পোস্ট গ্রাজুয়েশনের নম্বর দেবেন, যেটা বেশি নম্বর হবে সেটা ধরা হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাজু স্যার লিখেছে, স্যার আমরা 11-12 বইয়ে বাংলায় পড়ছি, কিন্তু মকগুলো ইংলিশে, যার ফলে দুটো ল্যাঙ্গুয়েজ গুলিয়ে যাচ্ছে। তাই আপনাকে রিকোয়েস্ট করবো দুটো ল্যাঙ্গুয়েজে যেন রাখা হয়। ওকে রাজু সাহা, থ্যাংক ইউ। আর আমি একটা ভিডিও দিয়েছি গ্রুপে, একটু দেখে নিও, ঠিক আছে? স্যার আপনাদের কি ইংলিশে প্রশ্ন হ্যালো, করা স্যার। নাকি? মকের জন্য যে কোশ্চেনগুলো টেস্ট, হ্যালো। এটা লাইভ টেস্ট থাকবে এই অ্যাপসে। আপনি যতদিন থাকবেন এই মক টেস্টের কোশ্চেনগুলো আপনার থাকবে। মক টেস্টের কোশ্চেন কখনো ডিলিট হবে না। এই কোশ্চেন আপনি 5 বছর পরেও দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু টেস্ট দেওয়া যাবে এক্সাম পর্যন্ত। আপনি মক টেস্ট মানে দিতে পারবেন এক্সামে, যে পর্যন্ত আপনি মক টেস্টগুলো দিতে পারবেন, কিন্তু ফিউচারে এই কোশ্চেনগুলো আপনি দেখে নিতে পারবেন। একটা বই যেমন কিনলেন, বই কেনার পরে সারা জীবন যেমন রাখা যায়, ঠিক তেমনি আপনি যতদিন না এই অ্যাপসটা আনইনস্টল করছেন ততদিন পর্যন্ত এই অ্যাপস থেকে যাবে। ওকে স্যার আপনাদের লাইফ হ্যালো সায়েন্সের স্যার, প্রশ্নগুলো হ্যালো কি স্যার, শুনতে ইংলিশে পাচ্ছেন? হচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একজন 1 by 1 বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট, আর স্যার আমার গ্রাজুয়েশন স্যার সেমিস্টার সিস্টেমে, আমরা ফার্স্ট 10 সেমিস্টার সিস্টেমে ছিলাম। তো স্যার আমাদের কি হয়েছে, গ্রাজুয়েশনে অনার আর পাসের মার্কস দেওয়া নেই, মানে আমরা যত নাম্বারে পরীক্ষা দিচ্ছি আমাদের কোনো মার্কস দেওয়া নেই স্যার, আমাদের শুধু জিপিএ দেওয়া আছে। হ্যাঁ, ওটা জিপিএটা কনভার্ট করে নিন। জিপিএটা কনভার্ট করার একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আপনি পার্সেন্টেজে কনভার্ট করে নিন, ঠিক আছে? বলছি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার স্যার আমাদের হচ্ছে যে সিজিপিএ ইনটু, আমাকে বলতে আমার দিন। 7.27, আপনি একটু তো দেখে নিন, সেটাই গুগলে 10 করলে হ্যাঁ 7%। আমি টোটাল হ্যাঁ, কত নিশা বন্ধু, মার্কসের এক্সাম দিয়েছি? হ্যাঁ আপনি গুগলে দেখে নিন, দেখে হ্যালো নিন বিষয়টা আপনি স্যার, হিসাব করে নিন, স্যার, ঠিক আছে? আমি স্যার কি বলতে পারি এবার একটু? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার মাস্টার্স হচ্ছে জিওগ্রাফি, আর আমি এমএড করেছি। তো আমি ভাবছি 11-12 এডুকেশনে পরীক্ষা দেব, আর 9-10 জিওগ্রাফি দেবো। সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় আমি 9-10 কোন মার্কসটা দেবো, আর 11-12 এডুকেশনে কোন মার্কসটা দেবো, একটু কাইন্ডলি বলে দেবেন? আচ্ছা, এমএড এর বিষয়টা হচ্ছে, আপনি সাবজেক্ট কম্বিনেশনটা আগে, এসএসসি যে সাবজেক্ট কম্বিনেশন আছে সেটা আপনি আগে দেখে নিন, ঠিক আছে?
দেখে নেওয়ার পরে আপনি এডুকেশনে যখন বসবেন তখন আপনার মাস্টার ডিগ্রি তাহলে গ্রাজুয়েশনের নম্বর দিতে হবে, কারণ তখন এম এর নম্বর দেওয়ার জায়গা নেই। না, আর নাম্বার দেওয়ার জায়গা নেই। হ্যাঁ, ওখানে একটা জায়গা আছে, ওখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার এক্সট্রা মানে একাডেমিক কোয়ালিফিকেশন, ওখানে এমএড লিখে দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক তো আছে? ধরুন আমি ধরুন এমএডটা যখন দিচ্ছি তার মানে আমি পোস্ট গ্রাজুয়েট হিসেবে দিচ্ছি, তো সেখানে এমএড মার্কশিটটা আমার পুট করা যাচ্ছে না, যেহেতু আমি একটা ফর্ম ফিল আপে কিন্তু আমাকে দুটোকে অ্যাপ্লাই করতে হবে। আমি পার্টিকুলার দুটোর জন্য দুটো অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে যদি আমার দুটো অ্যাপ্লিকেশন দেখে যদি আমাকে রিজেক্ট করে দেয় ফার্দার, ধরুন না আমি না আমার না, একটা মেল নোটিশ দিয়েছে, রিজেক্ট হবে না। আপনাকে দুটো আইডি করতে হবে, ক্যান্ডিডেটস আইডি। তাহলে একটা তার মানে ক্যান্ডিডেটস আইডিতে এইভাবে দুটো আলাদা আলাদা মানে বসা যাচ্ছে না। আপনাকে দুটো ক্যান্ডিডেটস আইডি, ফোন নম্বর এবং হচ্ছে আলাদা একটা ইমেল আইডি দিয়ে এই নম্বর তৈরি করতে হবে। ঠিক আছে, বোঝা আমি গেছে? দুটো ফোন নাম্বার দুটো ইমেল আইডি তে দুটো রেজিস্ট্রেশন করবো, হুম দিয়ে হুম, হুম। 9-10 এর জন্য জিওগ্রাফিক ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, আর এমএড এর যেহেতু আছে এডুকেশন সেক্ষেত্রে আমি 11-12 এর জন্য একটা মেল আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবো, তাই তো স্যার? হুম, একদম। তাহলে এখানে শেষ করছি আজকে। ঠিক আছে, কারোর কোনো আর প্রশ্ন আছে? আমরা বলছিলাম যারা অন্যান্য ডিপার্টমেন্টের সার্ভিসে আছেন তাদের এনওসি নিতে হবে? এনওসিটা কোনো প্রয়োজন হয় না, আপনি যদি রিজাইন দিয়ে চলে আসেন। ঠিক আছে, তবে কেউ এক সেকেন্ড, কেউ প্রাইমারিতে চাকরি করছেন, কেউ অন্য ডিপার্টমেন্টে চাকরি করছেন, এনওসিটা হচ্ছে সেফটি গার্ড। যদি আপনাকে তখন তারা না ছাড়ে বা কোনো কারণে যদি আপনাকে আটকে দেয়, আপনি এনওসি বলে কোর্টে যেতে পারবেন যে আমাকে তাহলে তো সেই সময় এনওসি কেন দিয়েছিল, তাহলে আমাকে কেন ছাড়া হবে না। কিন্তু এরকম কোনো ডিপার্টমেন্ট করে না। এনওসি থাকলেও হয়, না থাকলেও হয়, এই নিয়ে কোনো অতটা চাপ নেওয়ার কিছুই নেই। তবে এনওসি থাকলে কিন্তু আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না। পরিষ্কার বোঝা গেছে? এইসব বিষয় এনওসি এটা ওটা নিয়ে হেডেক নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এবার আমি বলে দিই, কেউ যদি মক টেস্ট প্র্যাকটিস সেটের জন্য তোমরা কেউ অংশগ্রহণ করতে চাও, আমাদের পেইড যে মক টেস্ট প্র্যাকটিস সেট, আর যদি কেউ মনে করে কেন ডেমো আছে, আমরা এই যে ডেমো ক্লাসরুমে ক্লাস মানে এখন আলোচনা করছি, এখানে ডেমো আছে। ডেমো টেস্ট অপশনে ক্লিক করলে ওখানে অনেক কটা ডেমো টেস্ট আসবে। সি অলে ক্লিক করলে দেবে প্রত্যেকটা এসএলএসটি সাবজেক্টের ডেমো টেস্ট আছে। মনে করলে সেগুলো ডেমোতে দেওয়া যেতে পারে। ঠিক আছে, ডেমো দিয়ে যদি মনে হয় যে ইন্টারেস্ট থাকে, কাউকে জোর নয়, কারো যদি মনে হয় হ্যাঁ আমি এখানে ইন্টারেস্ট আছি, আমি এনরোলমেন্ট করব, তাহলে আমাকে 8250149893 নম্বরে অবশ্যই যোগাযোগ করে মেসেজ করো। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে, এরপরে যদি কারোর কোনো অসুবিধা থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি আমার সময় মতো রিপ্লাই করবো। ঠিক আছে, আজকে তাহলে এখানে ডেমোটা শেষ কোথায় করছি। পাবো? আরেকটা কথা বলছি, বুঝছেন, আপনি মক ডেমোটা টেস্টে কোথায় যে পাবো? কোশ্চেনগুলো দিচ্ছেন টেস্ট অপশনে স্যার, এখানে এই যে ডেমো ক্লাসরুম, এই ডেমো ক্লাসরুমের ভেতরে ক্লিক করো, ক্লিক করলে টেস্ট অপশন আসবে। টেস্ট অপশনে ক্লিক করলে দেখো ডেমো মক টেস্ট আছে। ঠিক আছে, আর আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস বলে দেবো। ঠিক আছে, এখন তাহলে এখানে শেষ করলাম। হ্যালো স্যার। শুভরাত্রি। আমি পরিষ্কার কথা বলছি, হাত জোর করে বলছি সবাইকে, যে যেখানে মানে স্টাডি করো, যার কাছে পড়ো, যেভাবে পড়ো, হ্যালো তোমরা হ্যালো সফলতা অর্জন করো, হ্যালো স্যার। তোমরা চাকরি পাও, এটাই চাই। আমার আমার সাথে পরিচয় হলো কম হ্যালো বেশি, স্যার। আগামী দিনে আমাকে তোমরা যোগাযোগ রেখো, ফোন করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ হ্যালো সহকারে স্যার। পড়াশোনা করো। একটা কোশ্চেন ছিল স্যার। রিকোয়েস্ট আছে, বলছি